কল্পনা করুন আপনি এমন একটি দেশে বাস করছেন যেখানে দিনরাত পরিশ্রম করতে হয়, কিন্তু আপনার উপার্জনের বড় অংশই চলে যায় কর দিতে। অথচ যারা সবচেয়ে ধনী, সবচেয়ে ক্ষমতাবান, তারা প্রায় কোনো করই দিচ্ছে না। আপনার পরিবার দিনের পর দিন না খেয়ে কাটাচ্ছে, কিন্তু রাজধানীর প্রাসাদে বসে রাজা রানীর বিলাসিতার শেষ নেই। আপনার কোনো রাজনৈতিক অধিকার নেই, নিজের ভাগ্য বদলানোর কোনো পথ নেই, আর প্রতিবাদ করলেই অপেক্ষা করছে কারাগার। এমন একটি সমাজে কতদিন মানুষ নীরবে থাকতে পারে? 1789 সালে ফ্রান্সের মানুষ ঠিক এই প্রশ্নের উত্তর দিয়েছিল, আর সেই উত্তর ছিল ফরাসি বিপ্লব। এমন একটি বিপ্লব যা শুধু একটি রাজতন্ত্রের পতন ঘটায়নি, বদলে দিয়েছিল পুরো পৃথিবীর রাজনীতি, গণতন্ত্র এবং মানুষের স্বাধীনতার ধারণাকেই। 18 শতকের শেষ দিকে ফ্রান্স ছিল ইউরোপের অন্যতম শক্তিশালী রাষ্ট্র, কিন্তু এই শক্তির ভিত ছিল ভীষণ অসম। সমাজ 3টি শ্রেণীতে বিভক্ত ছিল। প্রথম শ্রেণীতে ছিল ক্যাথলিক চার্চের ধর্মযাজকরা, দ্বিতীয় শ্রেণীতে ছিল অভিজাত জমিদার ও সম্ভ্রান্ত পরিবারের লোকজন, আর তৃতীয় শ্রেণীতে ছিল দেশের প্রায় 97% মানুষ, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, কারিগর, শিক্ষক, আইনজীবী, অর্থাৎ যারা পুরো দেশটাকে চালিয়ে রাখত, তারাই ছিল এই তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। অদ্ভুত ব্যাপার হলো, রাষ্ট্রের প্রায় সব কর দিত এই তৃতীয় শ্রেণীর মানুষেরাই, অথচ সবচেয়ে ধনী শ্রেণী নানা ধরনের উপার্জন সত্ত্বেও কর ছাড়া ও বিশেষ সুবিধা ভোগ করতে পারত। এই বৈষম্য বছরের পর বছর ধরে মানুষের ভেতরে জমিয়ে তুলেছিল তীব্র ক্ষোভ। এই ক্ষোভকে বিস্ফোরণে পরিণত করে তীব্র অর্থনৈতিক সংকট। ফ্রান্স তখন প্রায় দেউলিয়া। আমেরিকার স্বাধীনতা যুদ্ধে বিপুল অর্থ ব্যয়, রাজকীয় অপচয় এবং দুর্বল অর্থনৈতিক পরিকল্পনার কারণে রাজকোষ প্রায় শূন্য হয়ে যায়। ঠিক সেই সময় একের পর এক খারাপ আবহাওয়ায় নষ্ট হতে থাকে ফসল, উৎপাদন কমে যায় গমের, মূল্যের ঊর্ধ্বগতি এমন পরিস্থিতিতে পৌঁছায় যে দৈনিক উপার্জনের অর্ধেকেরও বেশি খরচ হতো শুধু একটি রুটি কিনতে। ক্ষুধার্ত মানুষ যখন সন্তানকে খাওয়াতে পারছিল না, তখন ফরাসি সম্রাট ষোড়শ লুই আর রানী মারি আতোয়ানেত ভার্সাই প্রাসাদে বিলাসবহুল জীবন কাটাচ্ছিলেন। ইতিহাসে বহুল প্রচলিত "ওদের কেক খেতে বলো" উক্তিটি সত্যি রানী বলেছিলেন কিনা তা নিয়ে বিতর্ক আছে। তবে এই গল্পটি মানুষের মনকে রাজপরিবারের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে বিদ্রোহী করে তোলার অন্যতম অনুষঙ্গ হিসেবে কাজ করেছে। এরই মধ্যে ইউরোপে ছড়িয়ে পড়ছিল নতুন এক চিন্তার জোয়ার, এনলাইটেনমেন্ট, রেনেসাঁস বা পুনর্জাগরণ। ভলতেয়ার, রুশো এবং মন্টেস্কুর মতো দার্শনিকরা প্রশ্ন তুলছিলেন, রাজা কি সত্যি ঈশ্বরের প্রতিনিধি? মানুষের জন্ম কি শুধু শাসিত হওয়ার জন্য? তারা বলছিলেন, রাষ্ট্রের ক্ষমতার উৎস হওয়া উচিত জনগণ, আর আইনের চোখে সবাই সমান। এসব ধারণা বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকেনি, ধীরে ধীরে তা পৌঁছে যায় সাধারণ মানুষের মনেও। ক্ষুধা আর বৈষম্যের সঙ্গে যখন স্বাধীনতার এই নতুন ধারণা মিলিত হলো, তখন বিপ্লব যেন সময়ের অপেক্ষা মাত্র। 1789 সালের 14 জুলাই প্যারিসের মানুষ রাস্তায় নেমে আসে। তাদের লক্ষ্য বাস্তিল দুর্গ। এটি শুধু সাধারণ কারাগার ছিল না, এটি ছিল রাজকীয় স্বৈরশাসন ও দমন পীড়নের প্রতীক। হাজারো মানুষ দুর্গটি ঘিরে ফেলে। ঘন্টার পর ঘন্টা সংঘর্ষের পর দুর্গের পতন হয়। দুর্গে বন্দী ছিল মাত্র 7 জন, কিন্তু সংখ্যাটা গুরুত্বপূর্ণ নয়। প্রথমবারের মতো রাজার বিরুদ্ধে সাধারণের বিদ্রোহ ছিল বিশ্ব ব্যবস্থার অতি গুরুত্বপূর্ণ এক যুগান্তকারী ঘটনা। সেই দিন সাধারণ মানুষ ঘোষণা করেছিল, ভয়ের শাসনের অবসান হয়েছে। 14 জুলাই বাস্তিল দুর্গ পতনের দিনটি ফ্রান্সের জাতীয় দিবস হিসেবে স্বীকৃত এবং আধুনিক
গণতান্ত্রিক ফ্রান্সের জন্মদিন হিসেবে দেশটির নাগরিকেরা এই উৎসব পালন করে। বাস্তিল পতনের পর বিপ্লব শুধু রাজপথেই সীমাবদ্ধ থাকেনি, এটি আইন এবং রাষ্ট্র ব্যবস্থাকেও বদলে দিতে শুরু করে। 1789 সালের আগস্টে গৃহীত হয় পৃথিবীর ইতিহাসের ধারা বদলে দেওয়া ডিক্লারেশন অব দ্য রাইটস অফ ম্যান অ্যান্ড সিটিজেন। এই ঘোষণাপত্রে বলা হয়, সব মানুষ স্বাধীন হয়ে জন্মায় এবং অধিকার ও মর্যাদায় প্রত্যেকেই সমান। রাষ্ট্রের প্রকৃত ক্ষমতা জনগণের কাছ থেকেই আসে। আজ বিপ্লবের ঘোষণাপত্রের উল্লেখিত কথাগুলো আমাদের কাছে খুব স্বাভাবিক মনে হলেও তৎকালীন রাষ্ট্র ও সমাজ ব্যবস্থায় এগুলো ছিল রাজতন্ত্রের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ, মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। পরবর্তীতে বিশ্বের অসংখ্য সংবিধান, এমনকি জাতিসংঘের মানবাধিকার ঘোষণাপত্র এই নীতিগুলোর দ্বারা প্রভাবিত হয়। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় বিপ্লবগুলোর মতো ফরাসি বিপ্লবও খুব দ্রুত একটি অন্ধকার অধ্যায়ে প্রবেশ করে। রাজা ষোড়শ লুইকে দেশদ্রোহিতার অভিযোগে 1793 সালে গিলোটিনে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কয়েক মাস পর একই পরিণতি হয় রানী মারি আতোয়ানেতের। এরপর শুরু হয় রাইন অফ টেরর বা সন্ত্রাসের শাসন। বিপ্লবের অন্যতম নেতা ম্যাক্সিমিলিয়ান রোবেসপিয়ের বিশ্বাস করতেন, বিপ্লবকে বাঁচাতে হলে শত্রুদের নির্মূল করতেই হবে। ফলাফল, মাত্র 1 বছরের মধ্যে হাজার হাজার মানুষ গিলোটিনে প্রাণ হারায়। বিদ্রুপের বিষয় হলো, শেষ পর্যন্ত রোবেসপিয়েরও নিজেও সে একই গিলোটিনের নিচে দাঁড়ান। বিপ্লব যেন নিজের সন্তানদেরই গ্রাস করতে শুরু করেছিল। এই বিশৃঙ্খলার সুযোগে সামনে আসেন এক তরুণ সেনা কর্মকর্তা, নেপোলিয়ন বোনাপার্ট। 1799 সালে তিনি ফ্রান্সের রাষ্ট্র ক্ষমতা দখল করে নিজেকে সম্রাট ঘোষণা করেন। অনেকেই মনে করেন এখানেই বিপ্লবের সমাপ্তি ঘটে। কিন্তু বাস্তবে নেপোলিয়ন রাজতন্ত্র ফিরিয়ে আনলেও বিপ্লবের আদর্শকে পুরোপুরি মুছে ফেলতে পারেননি। তিনি আইনের সমতা, প্রশাসনিক সংস্কার এবং নেপোলিয়নিক কোড এর মাধ্যমে এমন একটি আইন ব্যবস্থা গড়ে তোলেন যার প্রভাব আজও বিশ্বের বহু দেশে বিদ্যমান। ফরাসি বিপ্লবের সবচেয়ে বড় সাফল্য ছিল এটি মানুষের চিন্তা ভাবনাই বদলে দিয়েছিল।